নমস্কার, আমি মনীষ মিত্র। আমি থিয়েটার করি। আমার থিয়েটার দলের নাম কসবা অর্ক। এর আগে অনেক সময় এমন হয়েছে যে কোনো নাট্য দলের জন্মদিনে কিংবা তাদের নাট্যোৎসবের সূচনায় আমাকে একটা শুভেচ্ছা বার্তা পাঠানোর কথা বলা হয়েছে এবং আমি তা এইভাবে ফোনে রেকর্ডিং করে পাঠিয়েছি। তা হয়তো ফেসবুকে পোস্টেড হয়েছে বা কোনোভাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু আজকে সেরকম কোনো আনন্দময় কথা বলার জন্য আশা নয়। আমাদের থিয়েটারের খুব জ্যান্ত একটা মানুষ, খুব সজীব একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তবু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া এত কঠিন হয়। সেরকমই একটা মৃত্যু আমাদের থিয়েটারের কমল সেনগুপ্ত, আমাদের সকলের প্রিয় কমলদা, ছোট বড় সকলের কমলদা। চাঁদ মামা যেমন সকলের মামা, কমলদা তেমন বয়স সম্পর্ক নিরপেক্ষে সকলের কমলদা। কমলদা কসবা অর্ঘতেও অভিনয় করেছেন। তিনি আমাদের শেষ রূপকথা নাটকের সময় আমাদের দলের সঙ্গে যুক্ত হন, যে নাটক আমরা আবুল বাশারের উপন্যাসের আধারে নির্মাণ করেছিলাম। তারপরে তিনি রাইট নাটকেও অভিনয় করেছিলেন এবং আরও দু একটা নাটকেও অভিনয় করেছিলেন। এই দুটো নাটকে তার মেজর কাজ ছিল। সবসময় সজীব, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, আমি বোধহয় ওর পুত্রের বয়সী হব, কিন্তু কোনো সময় আমাকে পরিচালকের মান্যতা দিতে ওর কোনো ইগো প্রবলেম হয়নি। হেসে খেলে এবং প্রতি মুহূর্তে বয়সটাকে এমনভাবে অস্বীকার করতেন যে ও চলে যাওয়াটা তাই জন্য বড় বাজছে। পরবর্তীকালে কমলদা আমাদের বন্ধুদল সন্দর্ভে চলে যান, সেখানে থিয়েটার করতেন। জীবনের শেষ দিন অবধি তিনি সন্দর্ভের সঙ্গে যুক্ত ছিলেন। সন্দর্ভ পরিবারের জন্য এটা একটা ভয়ঙ্কর ক্ষতি, থিয়েটারের জন্য একটা ক্ষতি। আমি কমলদার এই মহাযাত্রায় আমাদের শ্রদ্ধা নিবেদন করি, ভালোবাসা নিবেদন করি, করেও সশ্রদ্ধ সপ্রেম বিদায় জানাই, যাতে ওর এই মহাযাত্রায় আমাদের শোক ওকে কোথাও পিছু না টানে। কোথাও না কোথাও কমলদা তো আসলে আমাদের মধ্যেই থেকে গেলেন। সকলে সাবধানে থাকুন, ভালো থাকুন, যাতে আর এ ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন না হয়। একটা কথা বল, রাগ করবে না। আচ্ছা অনাথ, আমি কি সবসময় তোমার উপর শুধু রাগই করি? না, তাই বলছি ওই খেপিটাকে বেশি আশকারা দেবেন না, পেয়ে বসবে। আরে পেয়ে বসলেই বা ক্ষতি কি? না, বলছিল আপনার তো কাজ কম আছে নাকি? এই তো সেদিন দেখলো ওই পোস্টমাস্টার বাবু এসে আপনার ঘরে ঢুকে কতক্ষণ ধরে ওই বক 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 করে গেল। আপনি তো তখন বই পড়ছেন, আপনার খেপি হয়ে গেল না? বাবু, তুমি কি লুকিয়ে লুকিয়ে আমার উপর গোয়েন্দাগিরি করো নাকি? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই পোস্টমাস্টার বাবুকে নিয়ে আমি হিতবাদীতে একটা গল্প লিখেছি, উনি সেটা পড়েছেন, তো সেই নিয়ে কথা বলতে এসেছি। তারপরে এ কথা সে কথা, ওর দেশের কথা, পিসিমার কথা, আমি চেয়ে চেয়ে মানুষটাকে দেখছি। বই পড়ছিলাম না হয় মানুষ পড়লুম, তোমার খ্যাতিটা কি হল? এইসব কথা আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কি বুঝি বলুন? যাই, মেলা কাজ পড়ে আছে, কথা বললে শুধু বুঝতে পারি না। হ্যাঁ, কাজ কি আমারও কম। অমলদা চলে যাবার খবরটা পাওয়ার পর আমার একটা অদ্ভুত প্রতিক্রিয়া হলো ভেতরে।
আমার হঠাৎ মনে পড়ে গেল যে কমলদার ছেলের একটা খবর পেয়েছিলাম আমরা, আচমকা তার খুব শরীর খারাপ করে, তারপর সে তো ভালো হয়ে যায়, কিন্তু ওই ঘটনাটা শোনা মাত্র একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া হয়েছিল ভেতরে। এ কী রে ভাই, এই কি এরকম একটা হয়েছিল। কমলদার ক্ষেত্রে সেরকমটা হলো না। তাই ভাবছিলাম কেন হলো না, তখন মনে হলো যে না, বয়সটা হয়েছিল কমলদার ঠিক আছে, সেটার চেয়েও যেটা বড় কথা সেটা হলো যে এই কোভিড আমাদের এমন একটা কি বলবো, এমন একটা নিরাশক্তিতে পৌঁছে দিয়েছে না, যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, এই রকম একটা ব্যাপার আমাদের ভেতরে কোথাও তৈরি করে দিয়েছে। কমলদার সম্পর্কে বলতে গেলে কবে কিভাবে এই দলে এসেছিল আমি জানি না, মানে মনে পড়ছে না, কিন্তু এটা মনে আছে যে ছোটোখাটো মেটেখাটো মানুষ এবং খুব স্মার্ট, মানে একটা সময় সেলসে কাজ করতো, সেলসে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতো, সেখানে কতকগুলো ঘটনা ঘটে, সেই ঘটনার সূত্র ধরে, সেই ঘটনার কথা বহুবার বলেছে, আমাদের গল্প করেছে, সেই সব ঘটনার সূত্র ধরে তাকে চাকরি ছেড়ে চলে আসতে হয়, এবং তার ভেতর দিয়ে এই মানুষটার ভেতরের যে সততা, সেই সততার জায়গাটা ধরতে পারা যায়। তারপরে অন্য কাজকর্ম করত এবং সবটা মিলিয়ে একটা বেশ চমৎকার জীবনের মধ্যে ছিল। মানুষ হিসেবে খুব হইচই করা একজন মানুষ, খুব মজাদার, প্রচুর মজার গল্প করত। তার সবটাই যে খুব নীতিশাস্ত্র মেনে এমনটা হয়তো বলা যাবে না, কিন্তু তাতে কোনো আপত্তি নেই, সবসময় নীতিশাস্ত্র মানতে হবে, তারই বা মাথার দিকে দিয়েছে। খাওয়াতে খুব ভালোবাসতো, বাড়িতে বেশ কয়েকবার গেছি, সেখানে গিয়ে খুব হইচই মজা ইত্যাদি ইত্যাদি করেছি, তার ছোট্ট সেই ফ্ল্যাটটা, এই সবটা মিলিয়ে খুব একটা চমৎকার সম্পর্কের জায়গা ছিল। নির্দেশক হিসেবে আমি বলবো যে কমলদার অনেকগুলো সমস্যা ছিল অভিনেতা হিসেবে। চেহারাটা ছোটোখাটো, সেটা খুব বড় কথা নয়, গলাটা ভাঙা ছিল এবং উচ্চারণে একটু জড়তা চলে আসতে পারত কখনো, সে ব্যাপারে একটু সতর্ক থাকতে হতো তাকে। কিন্তু যেটা ছিল সেটা হলো যে মাথাটা ভালো ছিল, তো পরিষ্কার ছিল মাথাটা, যে কোনো একটা চরিত্রকে তার মতন করে বুঝে নেবার একটা ক্ষমতা ছিল, যেটা নতুনদের নিয়ে কাজ করতে গেলে অনেকের ক্ষেত্রেই থাকে না। কমলদার অনেকগুলো অভিনয়ের কথা মনে পড়ছে, প্রথম দিনের গানের কথা তো বিশেষ করে মনে পড়ছে, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, প্রায় নায়ক বলা যেতে পারে, অন্তত নায়কের পাশাপাশি লক্ষণ সেনদেব, রাজা লক্ষণ সেনদেবের চরিত্রে অভিনয় করতো, বেশ ভালো অভিনয় করতো। এখন তো আমার মনে পড়ে যে বেশ ভালো অভিনয় করতো, কোনো জায়গায় তো খুবই ভালো করতো। তার একান্ত জায়গা নিয়ে আমরা অনেক মজাও করেছি পরে। তারপরে ওই সিপাহী বিদ্রোহ নিয়ে যে নাটকটা আমরা নানান জায়গায় ঘুরে ঘুরে করতাম, সেখানে কমলদা ছিল এবং একসঙ্গে এতগুলো লোক জড়ো হয়ে বাসে করে যাচ্ছে, সেখানে নামছে, নাটক করছে, আবার উঠছে, খাচ্ছে দাচ্ছে, আবার বেরিয়ে পড়ছে, এর মধ্যে যে পারস্পরিক সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি হয়, সেইটা খুব হয়েছিল সেই সময়। খুব মজাদার একটা স্মৃতিধার্য একটা অভিজ্ঞতা। এবং আমার যদ্দূর মনে পড়ছে যে মুরগির হাঁড়িতে কমলদা শিব করেছিল, কম দিনই করেছিল, ওটা অন্য বিশুদা করতেন, তিনিও তো চলে গেছেন। এই সবটা মিলিয়ে আমার আর একটা কথাও খুব মনে হয়, সেটা বলেই ফেলি, সেটা এই বৌদি আর কমলদার মধ্যে এমন একটা কেমিস্ট্রি ছিল, সে দারুণ, মানে দুজনকে একসঙ্গে দেখতে বড় ভালো লাগতো। যাই হোক, কি আর করা যাবে, এইটাই জীবন। মানে মণিবাবু এখানে একটা প্রেস কনফারেন্স ডেকেছেন, তাই আমি এখানে প্রেস কনফারেন্স হ্যাঁ মণি মজুমদার ডেকেছে? হ্যাঁ, মানে আমি একটু আগে এসে পড়েছি, যাই আমি ভেতরে যাই। মণিবাবু তো এই ঘরে, আপনি অন্দরমহলের দিকে এগোচ্ছেন কেন? না অন্দর, ওটা অন্দরমহল বুঝি, আমি বুঝতে পারিনি, আমি এই বাড়িতে নতুন তো, মানে বলুন, মানে আমি বুঝতে পারিনি আসলে। ও হ্যাঁ, মনে পড়েছে, মিসেস মজুমদার সাহিত্য সভার জন্য আমাকে একটা আলোচনার জন্য এই বাড়িতে ডেকেছিলেন। মতলবটা কি বলুন তো? মতলব? না মতলব কি হবে, মণিবাবু দেখুন আমাকে। মণিবাবু একবার ঘরে আসুন তো। কি হয়েছে? কানাই দত্ত এই মাত্র তো ছিল এখানে। চিদানন্দের কাগজের রিপোর্ট। আপনি কি প্রেস কনফারেন্স দেখেছেন? আমি কি করে প্রেস কনফারেন্স থাকবো? না
আমি তো তাই ভাবছি। হ্যাঁ। তবে আপনার মাথায় কখন কি খেলে তা তো বোঝা যায় না। তবে নিশ্চয় ভিতরে গেছে। কে ভিতরে গেছে? কতবার বলতে হবে কানাই দত্ত, কানাই দত্ত, কানাই দত্ত, আর এও বলছে। আমরা এই করোনা কালে অনেক প্রিয় মানুষকে হারিয়েছি। কমল সেনগুপ্ত সন্দর্ভর সঙ্গে 20 বছর ধরে যুক্ত একজন আদ্যন্ত থিয়েটারের মানুষ চলে গেলেন। কমলদাকে দেখেছি আগেও, কিন্তু কমলদার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছি যখন সন্দর্ভতে কবি কাহিনী করতে যাই। অটলবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন। আমার স্মৃতিগুলো ভীষণভাবে মনে আসছে। আমি বলতে পারি এক কথায় থিয়েটার খোর, অভিনয় খোর মানুষ একজন। ভীষণ ভালোবাসতেন অভিনয় করতে। ছোট চরিত্র, বড় চরিত্র, এগুলো ওনার কাছে কোনো ব্যাপারই ছিল না। ব্যাপার ছিল আমি অভিনয় করব, সকলের সঙ্গে থাকবো। একটা দলে এরকম মানুষ, থিয়েটারের এরকম থিয়েটার প্রেমী মানুষ সত্যি এখন তো আস্তে আস্তে কমে যাচ্ছে, বিরল হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কমলদার চলে যাওয়াটা থিয়েটারের একটা ক্ষতি, ভীষণ ক্ষতি। এবং সন্দর্ভের সঙ্গে যেহেতু এত বছর ধরে উনি কাজ করেছেন, মানুষটি কীরকম ছিলেন অভিনয় করতে গিয়ে হয়তো মুখস্থ হয়নি। কমলদা হয়ে যাবে। আমার এখনও একটু সময় দিন, খুব মনে পড়ছে সেগুলো। কিন্তু এত প্রাণ খোলা, দিল খোলা, যখনই দেখা হতো এক গাল হাসি। এইটা সত্যি এখন পাওয়া খুব দুষ্কর। সন্দর্ভের শুধু চলে যাওয়া নয়, সন্দর্ভের দল থেকে একজনের চলে যাওয়া নয়, এটা আমরা থিয়েটারের একজন ডেডিকেটেড মানুষকে হারিয়েছি। মানতে পারছি না, তবু বলি কমলদা, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আমার প্রণাম করবেন। মানুষকে যে তিনি বিশ্বাস করবেন এবং ঠকবেন, তাও কিছু নতুন কথা নয়, তাই তো? আর এর ঠিক উল্টো ছিলেন আমার মা। তুমি সুরেশকে আবার টাকা দিয়েছ? সামান্য তো কত টাকা ধার দেবার মতো সম্মতি আছে নাকি আমার? আর সুরেশ ও নিজের জন্য নেয়নি, ওর বউয়ের ভাইয়ের ওষুধের দোকানটা মর্গেজ পড়েছে তাই। তাই কি? আরে বাবা, নিজের শালার দোকান, নিজে টাকা জোগাড় করুক, নিজের বাড়ি মর্গেজ দিয়ে তোমার থেকে নেওয়ার কি হয়েছে? আমার নিজের ভাই, সে বিপদে পড়লে আমায় বলবে না তো কাকে বলবে? ওরে আমার মায়ের পেটের ভাই রে, সে কোনোদিনও দেখেছে তোমার বা তোমার মেয়েকে হাতে করে কিছু একটা এনেছে কোনোদিনও? যত সব বদমাইশের ঝড়! মা তুমি এই শোনো, আমাকে তুমি শেখাতে এসো না। তোমার ভাইটিকে আর বউটিকে আমি হাড়ে চিনি। দুটো মিলে সরা করে এই বাড়িতে এসে তোমাকে ঠকিয়ে গেল। জানে আমার কাছে কাঁদুনি গিয়ে সুবিধা হবে না, পেয়েছে তোমার মতো একটা বোকা। বলছো কি? হেই, ধরো না, কাটো। আমি যা বলেছি ঠিক বলেছি। কাটো। হ্যাঁ আর বাবা, দেখছি তোর মা কি রাগ, হ্যাঁ? তাহলে এলিমা, ওই ছড়াটা যা শেখালাম বল, আবার বল। হ্যাঁ, Dante Inferno Arcadi Mental Paradise Lost Finish Getting Outside the Ocean Dental Heritage বলে Geoffrey Chaucer। সন্দর্ভ আমার খুব প্রিয় থিয়েটারের রেপার্টরি। সন্দর্ভে আমি যখন প্রথম কাজ করতে যাই, সেই সময় কমলদার সঙ্গে আমার পরিচয় হয়। তারপরে কাজে অথবা কাজের বাইরে বেশ কয়েকবার কমলদার সঙ্গে আমার দেখা হয়েছে, আড্ডা হয়েছে, আলোচনা হয়েছে। কমলদা একজন 80 বছরের উদ্যমী, স্নেহশীল, পজিটিভ মানুষ ছিলেন। এরকম পজিটিভ মানুষ, এরকম সদা হাস্যমুখ মানুষ আমি আমার থিয়েটার জীবনে খুব কমই দেখেছি। এবং কখনোই ওনাকে প্রবীণ বলে আলাদা কোনো সুবিধা নিতে দেখিনি। এমনিতে সন্দর্ভ তারুণ্যে ভরপুর,
নানান বয়সের কিছু সংস্কৃতি মনস্ক মানুষের সম্মেলন। সেখানে যেমন সৌম্যদা, সুকেশদা, সীমাদি, সুদীপ্তাদি, সায়ন্তন, সুমন, অভিরূপ, রৌনকরা রয়েছে। তাদের পাশাপাশি কমলদা তার অসম্ভব এনার্জি, ভালোবাসা আর প্যাশন নিয়ে কীভাবে ওই দলের সঙ্গে কাজ করে গেছেন, সেটা শিক্ষণীয়, আমার কাছেও শিক্ষণীয়। ইনফ্যাক্ট দিনের শেষে ক্লান্ত হয়ে আমি কমলদাকে দেখে শিখেছিলাম কি করে তারপরেও সম্পূর্ণ হাসি মুখে নিজেকে তরতাজা রেখে যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করা যায়। অসম্ভব পজিটিভ মানুষ। আসলে মাঝে মাঝে এই পজিটিভ মানুষের হাসি মুখগুলো মনে পড়ে আর জীবনকে আরও কিছুটা শক্তি দেয় বেঁচে থাকার জন্য। কিন্তু আজকে নিজেই কমলদা চলে গেছেন। আমার খুবই কষ্ট হয়েছে, খুবই ক্লান্ত লেগেছে। এরকম একজন মানুষের চলে যাওয়া মানতে খুব কষ্ট হয়েছে। কমলদার সঙ্গে আর দেখা হবে না, এটা ভাবতে খুব কষ্ট হয়েছে। এবং আর সবচেয়ে বড় কথা, কমলদা যে অভিনয়টাকে শুধু চালিয়ে দেওয়ার মতো করতেন তা নয়, তিনি তার প্রত্যেকটা নাটকে, সন্দর্ভ প্রায় সব নাটকেই তিনি অভিনয় করেছেন 20 বছর ধরে, এবং তিনি সভাপতি ছিলেন। প্রত্যেকটা নাটকেই তার যে চরিত্রই হোক এত যত্ন সহকারে, এত ভালোবাসা দিয়ে, এত আগ্রহ দিয়ে তিনি অভিনয় করেছেন, সেটা আমার কাছেও শিক্ষণীয়। এই যত্ন আর ভালোবাসা একটা সাবজেক্টকে, মানুষকে, এই সভ্যতাকে সম্মান করতে, ভালোবাসতে শেখায়। কমলদা আমাদের সঙ্গে অনেকদিন বেঁচে থাকবেন, সন্দর্ভর মধ্যে বেঁচে থাকবেন। আমরা যারা থিয়েটার করি, আমরা যারা আর্ট ভালোবাসি, তাদের মনের মধ্যে কমলদা বেঁচে থাকবেন। ইনফ্যাক্ট কমলদার হাসি মুখ আমার মাঝে মাঝেই মনে পড়ে থিয়েটার করতে গিয়ে আমি যখন ক্লান্ত হয়ে যাই। আসলে এই মুহূর্তে আমাকে এমন একজন মানুষ সম্পর্কে কিছু কথা বলতে হবে মূলত সন্দর্ভের বর্তমান পরিচালক হিসেবে। যে মানুষটি বিগত প্রায় 20 বছর ধরে আমার সঙ্গে তার পরিচয়, এবং সেই পরিচয়ে প্রগাঢ় বন্ধুত্বের, আত্মীয়তায় পরিণত হয়েছিল। মানুষটির নাম হচ্ছে কমলদা, আমাদের সবার প্রিয় কমল সেন। এত তাড়াতাড়ি কমলদার চলে যাওয়ার পর, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর, তার সম্বন্ধে স্মৃতিচারণ করতে হবে বা কিছু কথা বলতে হবে, এটা আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি। তার কারণ কমলদা বিগত 10 বছর অন্তত পক্ষে আমার প্রায় ছায়া সঙ্গী। মানে আমি আর কমলদা একে অপরের পরিপূরক। সন্দর্ভ বলে আমার যে নাট্য দলটি আছে, আমার নাম হলে আমাদেরই বলা উচিত, আমাদের যে নাট্য দলটি আছে, সেই নাট্য দলের কমলদা বর্তমানে সভাপতি ছিলেন। সৌমিত্রদা আমাদের দল থেকে চলে যাওয়ার পরে আমরা কমলদাকে সভাপতি করি, সেটা 2014 সাল। সেই 14 সাল থেকে এই 21 সালের 24শে এপ্রিল অবধি কমলদা আমাদের এই নাট্য দলের সভাপতি ছিলেন। এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে কমলদা, আমি, গৌরব, সুকেশ, আমরা এই নাট্যদল পরিচালনার কাজে যুক্ত ছিলাম। পরিচালনার কাজে একটু জোর দিয়ে বললাম এই কারণে যে নাট্যদলটি সৌমিত্রদা চলে যাওয়ার পর একটু অসহায় অবস্থায় পড়েছিল। তার কারণ 14 বছর সৌমিত্রদা আমাদের দলের সভাপতি শুধু ছিলেন না, আমাদের দলের পরিচালক ছিলেন, এবং সমস্ত কিছু নির্ধারণ হতো সৌমিত্রদার ইচ্ছে অনুযায়ী। সেই সৌমিত্রদা চলে যাওয়ার পরে সম্পাদক হিসেবে আমার ঘাড়ে একটা বিশাল দায়িত্ব বর্তায়, যেখানে আমিও একটু অসহায় বোধ করি। আমি মনে করি আমি সবসময় নিজেকে যে কোনো বিষয়ে একটু অযোগ্য ভাবাটাই আমার একটা রীতিনীতি। আমি সবসময় নিজেকে মনে করি যে আমি অনেক কম জানি, কম বুঝি। সেই হিসেবে আমি কমলদাকে কাছে টেনে নিয়েছিলাম, গৌরবকে কাছে টেনে নিয়েছিলাম, সুকেশ তো সবসময় আমার সঙ্গে ছিল। আমরা সবাই মিলে দলটাকে খুব নির্দিষ্ট কিছু প্ল্যান, প্রোগ্রামিং
কিছু নীতি আদর্শ ইত্যাদির ভিত্তিতে দলটাকে চেষ্টা করছিলাম যে কলকাতার যত নাটকের দল আছে, পশ্চিমবঙ্গে যত নাটকের দল আছে, তার মধ্যে একটা ন্যূনতম জায়গা যেন আমাদের দলটা থাকে। তার কারণ আমাদের দলটার বয়স হচ্ছে, আমাদের দলটা ৭৭ সালে তৈরি, সেই হিসেবে এখন প্রায় ৪৫ বছর বয়স। এই ৪৫ বছর বয়সী দলের কাজকর্মের মধ্যে তার সেই বয়সের ছাপটা থাকা উচিত, মধ্য বয়সী যে পরিণতির ছাপটা সেটা থাকা উচিত, এটা আমার সবসময় মনে হয়। সেই হিসেবে কমলদার সভাপতি থাকাকালীন আমি আমার সন্দর্ভের শ্রেষ্ঠ সময়টা অতিবাহিত করেছি বিগত কয়েক বছর, এবং কমলদার সঙ্গে প্ল্যান করেছি, কমলদার সঙ্গে আলাপ করেছি, কমলদার সঙ্গে ঝগড়া করেছি, কমলদার সঙ্গে মত পার্থক্য হয়েছে, আবার মতের মিল হয়েছে। কমলদা আমাকে বুঝিয়েছেন এইটা করলে এইটা হয়, এইটা করলে ওইটা হয়, তুমি যা সিদ্ধান্ত নিচ্ছ সেটাই সঠিক, শুধু এইভাবে তার চলার পথটা ঠিক করে নাও। মানে কমলদার এক কথায়, মানে কমলদার জুড়ি ছিল না আমাকে পরিচালনা করতে। কমলদা যেভাবে সাহায্য করেছেন, আমি মনে করি না আগামী দিনে আমি এরকম আরেকটা মানুষকে খুঁজে পাবো যে কমলদার পরিপূরক। এর বাইরে যেটা, সেটা হচ্ছে পরিচালক হিসেবে কমলদাকে আমি গোটা দুয়েক পূর্ণাঙ্গ নাটক আর গোটা তিনেক একাঙ্ক নাটক কে নির্দেশনা দেবার কাজ করেছি। এই বিষয়ে একটা কথা বলে রাখি যে আমার নির্দেশনার কাজের দায়িত্ব নেওয়ার পর আমি সবসময় কমলদাকে কোনো না কোনো চরিত্রে নির্বাচন করতাম। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে কমলদা অত্যন্ত অভিনয় পাগল একটা মানুষ ছিলেন, অত্যন্ত। অভিনয়ে কাস্টিং না করলে কমলদা দুঃখ পেতেন, সেটা আমরা সবাই পাই। কিন্তু কমলদার কোথাও একটা খুব অসহায় লাগতো, নিজেকে খারাপ লাগতো, আমি না সেটা বুঝতাম। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আমি কনসিডার করতাম, সেটা হচ্ছে কমলদার বয়সটা। কমলদা আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট। কমলদা ৮০ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছে। এই ৮০ বছর বয়সে, আমার বাবা ৮৩ বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কাজে ৮০ বছরটা একটা বৃদ্ধ মানুষের জীবনে কীরকম, সেই সম্বন্ধে আমার একটা ধারণা আছে। আমি আমার ঠাকুরদাকে দেখেছি, আমার জ্যাঠাকে দেখেছি, আমার বাবাকে দেখেছি, এই পৃথিবীর আরও অনেক ওই বয়সী মানুষদের দেখেছি। কিন্তু কমলদাকে ৮০ বছর বয়সে একটা জিন্সের প্যান্ট পরা, একটা টি শার্ট পরা, একটা এলোমেলো চুল, সাদা কাঁচা পাকা একটা চুল, এবং একটা অসাধারণ একটা, মানে সত্যি সত্যি কমলদাকে একজন বিদেশি বলেও মাঝে মাঝে আমার মনে হয়েছে। কমলদা বিদেশিদের খুব পছন্দ করতেন, সাহেবদের খুব পছন্দ করতেন, কথায় কথায় সাহেবদের উপমা দিতেন, বলতেন যে সাহেবদের মতো হওয়ার চেষ্টা করো। নিজেও কিন্তু খানিকটা এরকম সাহেবদের মতোই অ্যাপ্রোচ ছিল তার জীবনযাপনে। এবং জিন্সের প্যান্ট ফ্যান্ট পরে অনায়াসে আমরা যতটা স্মার্ট হতে পারিনি কোনোদিনও, কমলদা আমাদের দ্বিগুণ স্মার্ট ছিলেন। এবং আমি কমলদাকে বলেছিলাম যে কমলদা, আপনার বয়সে হয়তো আমরা আর বেঁচেই থাকবো না, আর যদি বেঁচে থাকি বেডরিডেন বিছানায় পড়ে থাকবো। এইটা সত্যি সত্যি একটা ঈর্ষণীয় কমলদার ক্ষমতা ছিল। কিন্তু যাই হোক, এখন আর এসব কথা বলাটা খুব বাহুল্য। তার কারণ কমলদা এই পৃথিবীর যে অসুখ সর্বগ্রাসী, সমস্ত পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে যে মহামারীতে, সেই অসুখ আমাদের রাজ্যকে, আমাদের দেশকেও গ্রাস করেছে। কিন্তু সেই অসুখ যে কখন আমাদের পরিবারের মধ্যে ঢুকে আসবে, আমাদের পরিবারের মানুষকে এইভাবে টেনে নিয়ে চলে যাবে, এইটা ভাবতে পারিনি সত্যি সত্যি। আর সত্যি সত্যি বলছি, আমি বিশ্বাস করি কোভিডে আক্রান্ত না হলে কমলদা যেতেন না, কমলদা থাকতেন, আরও কয়েকটা বছর অন্তত থাকতেন। কমলদা হাঁপিয়ে যেতেন, কমলদা একটু ধীরে ধীরে হাঁটতেন, কমলদা সিঁড়ি দিয়ে উঠে দরজার সামনে একটু ঝুঁকে দাঁড়িয়ে থাকতেন, ঘন ঘন নিঃশ্বাস পড়ত। কমলদার সমস্ত কিছুর মধ্যে বার্ধক্যের বা বয়সের একটা ছোট্ট ছোট্ট দাগ বা ছাপ দেখা যেত, কিন্তু তার থেকেও অফুরান প্রাণ শক্তি নিয়ে লোকটা কাজ করতেন আমাদের সঙ্গে, একসঙ্গে দৌড়তেন। আমার ৬০ বছর বয়স, আমার থেকে কম বয়সী ৫০, ৪০, ২০ বছরের যুবকের সঙ্গে সমান তালে আড্ডা মেরেছেন, সমান তালে রিহার্সাল করেছেন, কাঁপিয়ে কাঁপিয়ে অভিনয় করেছেন, ৮-৯ ঘন্টা ধরে প্র্যাকটিস করেছেন। ভাবা যায় না, আনবিলিভেবল। এবং কত রাগ করেছি, কত ঝগড়া করেছি, এখন সেসব মনে করলে খুব কষ্ট পাই। এটাই তো পৃথিবীর নিয়ম। মানুষ যখন থাকে তখন মানুষকে তো আমরা মানুষের মর্যাদাটা
ঠিকমতো দিতে পারি না, চলে যাওয়ার পরে খুব মনে হয় যে কেন এটা করলাম। তো যাই হোক, কমলদা চলে গেছেন। কমলদাকে ছেড়েই আমাদের জীবন এগিয়ে যাবে, এগিয়ে যেতে তো হবেই কালের নিয়মে। আমার বাবা চলে গেছেন, মা চলে গেছেন, আমার কত প্রিয়জন চলে গেছেন, কত রাষ্ট্রনায়ক চলে গেছেন, কত দেশের বড় বড় শিল্পীরা চলে গেছেন, দেশ ও অরণ্য সমস্ত মানুষরা চলে গেছেন। আমরা শোকগ্রস্ত হয়েছি, তারপর সেই শোক সামলে নিয়ে আবার উঠে দাঁড়িয়েছি মাথা তুলে। কমলদা চলে যাওয়ার পরেও আমাদের আবার উঠে দাঁড়িয়ে কাজ করতে হবে, নয়তো মৃত্যুর ওপারে যদি কোনো জায়গা থাকে সেখান থেকে তো কমলদার আত্মা শান্তি পাবে না। এইটা মনে করেই আমরা আবার হয়তো কাজে ঢুকে যাব, কিন্তু কমলদাকে কোনোদিনও ভুলতে পারবো না। এবং কমলদা যে আমাদের জীবনে কতটা ছিলেন, আমাদের দলে আপামর সমস্ত ছেলে মেয়ে কমলদাকে যে কতটা ভালোবাসতো। এবং কমলদার বাড়ি, এই কথাটুকু বলেই শেষ করব, কমলদার বাড়ি একটা অসাধারণ একটা বাড়ি, একটা পরিবার ছিল, যেখানে একটা অসম্ভব সদা হাস্যময় হাস্যোজ্জ্বল একটা বৌদি ছিল, যিনি কমলদার স্ত্রী সুমি বৌদি, আমাদের সুস্মিতা সেনগুপ্ত। কমলদার ছেলে বুম্বা, পুত্রবধূ প্রিয়াঙ্কা, কমলদার নাতনি মিঠি, এরা সবাই আমাদের অত্যন্ত প্রিয়। মিঠি আমাদের দলে অভিনয় করেছে, প্রিয়াঙ্কা হয়তো অভিনয় করেনি কোনোদিনও, কিন্তু প্রিয়াঙ্কা নিজে খুব ভালোবাসে অভিনয় করতে। বুম্বার সঙ্গে যখনই কমলদার বাড়িতে গেছি আড্ডা হয়েছে নানা রকম বিষয়ে। আর বৌদির তো কোনো তুলনা নেই, মানে বৌদির কথা বলে তো শেষ করতে পারবো না। মানে বৌদির প্রতি এতটাই কৃতজ্ঞতা, এতটাই ভালো লাগা আমাদের আমাদের একটা এক পশলা বৃষ্টির মতো, একটা দমকা হাওয়ার মতো, একটা এক ঝলক রোদ্দুরের মতো বৌদি আমাদের জীবনে ছিল, এখনো হয়তো আছে। কিন্তু সেই একা বৌদিকে কিভাবে ফেস করব, কিভাবে বৌদির সামনে গিয়ে দাঁড়াবো, এখনো তার উত্তর খুঁজছি। কারণ কমলদা ছাড়া বৌদিকে ভাবতেই কীরকম একটা লাগছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। কমলদার আত্মার প্রতি শ্রদ্ধা ও বিনম্র নমস্কার জানিয়ে আমি শেষ করছি। এই যে বাবা জীবন, আমার লোকসানে চলা দোকানটাকে তুমি একেবারে লাভের মুখ দেখিয়ে দিলে। বহুমুখী প্রতিভা, 8,30,705 টাকার বৃদ্ধি। চোরের ভাই, চোরের ভাই, দিনের ব্যবসা চালাচ্ছ শুনে 3 পুরুষ ধরে, এটাই হচ্ছে আমাদের ধর্মজাত, এই যার ধর্ম। তোমরা তাহলে পেশা যাচ্ছ। আপনি সখী, ভুল হয়ে গেছি, তোমাদের আমি পুলিশে দেবো। চুরি করেছো আমার দোকান থেকে, তার হিসেব দাও। আচ্ছা, ওই খাতার মধ্যে সব লেখা আছে, দেখে ওই খাতার মধ্যে কি লেখা আছে? কি লেখা আছে ওই খাতার মধ্যে? দেখি এখানে চোরের মাল কোথায় লেখা আছে? চোরের মাল কোথায় লেখা আছে? আমি হিসেব করলাম, কি বললি এটা কোথা থেকে এলো? নিশ্চয়ই চোরাই আমার দোকান থেকে। কেন ব্যক্তিগত সম্পত্তি বাবার সমেত ধরা পড়েছে। সব আমি পুলিশে দেবো। কমলদা নেই, তিনি না ফেরার দেশে চলে গেছেন, এটা মেনে নিতে পারছি না। কমলদার জীবনের শেষ অভিনয় 9 এপ্রিল একাডেমিতে সন্দর্ভর নতুন নাটক পিতৃভূমি আমি দেখতে গিয়েছিলাম। সেখানে কমলদার সঙ্গে দেখা হলো, কিন্তু কথা হয়নি। আসলে আমার বাড়ি ফেরার তাড়া ছিল, জাস্ট হাত নেড়ে বলেছিলাম পরে ফোনে কথা বলবো, সেটা আর হয়ে ওঠেনি। কমলদা কেমন অভিনেতা ছিলেন সেটা যারা তার অভিনয় দেখেছেন বা যাদের পরিচালনায় তিনি কাজ করেছেন তারা বলবেন। আমি বলবো মানুষটা বড় ভালো ছিলেন। আসলে আমাদের সমাজে তো ভালো মানুষের ক্রমশ অভাব হচ্ছে। বড় ভালো মানুষ ছিলেন আর ভীষণ সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতেন, দেখতে বড় ভালো লাগতো, একটা সুন্দর পার্সোনালিটি ছিল। এবং আমি দেখেছি
নাটকের প্রতি তার নিষ্ঠা, দলের কাজের প্রতি নিষ্ঠা, দলের পক্ষে খুব কি বলবো, ক্ষতি হয়ে গেল কমলদার চলে যাওয়াটা। কিন্তু আমাদের তো মেনে নিতেই হয়। কবি বলেছেন সত্যের এলাও সহজে, মেনে নেব আমরা সকলে। কিন্তু কমলদার এই চলে যাওয়াটা সত্যি ভেরি ভেরি আনফর্চুনেট। কি বলবো, কমলদা যেখানে গেলেন সেখানে ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর কিছু বলার নেই। আমরা নাটক দেখি, নাটকের উপস্থাপনায় অভিনয় মুগ্ধ হই, ভালো লাগে। কিন্তু এই একটি নাট্যদলের পেছনে একজন বা দুজন ব্যক্তি থাকে যারা শির দ্বারা মেরুদণ্ডের মতো, যাকে কেন্দ্র করে নাট্যদলটা বেঁচে থাকে, এগিয়ে যায়। তাদের আমরা দেখতে পাই না। সন্দর্ভ নাট্য দলের কমলদা ছিলেন সেরকম একজন। বলতে পারা যায় অন্তরালের প্রাণকেন্দ্র। আমরা কি হৃৎপিণ্ডটা দেখতে পাই? কিন্তু হৃৎপিণ্ডটা আছে বলেই তো আমরা আছি। কমলদার ভূমিকা অনেকটা ছিল সেরকম। আমার সঙ্গে কমলদার একটা প্রথম আলাপের পর থেকেই একটা সৌহার্দ্য এবং প্রীতির সম্পর্ক তৈরি হয়েছিল। তার সৌজন্য আমাকে বারবার মুগ্ধ করেছে এবং খুব সহজভাবে মিশে যাবার যে অভ্যাস বা প্রবণতা ওনার ছিল, দীর্ঘদিন যারা ওর কাছাকাছি এসেছি আমরা ওকে মনে রাখব। নমস্কার, আমার নাম কমল কুমার সেন। যে বিশেষ ব্যক্তির স্মরণে আজ আমাকে স্মৃতিচারণ করতে বলা হয়েছে, তিনি আমার নেমসেক শ্রী কমল সেনগুপ্ত। তিনি সন্দর্ভ নাট্যগোষ্ঠীর প্রাণপুরুষ ছিলেন তাদের সভাপতি। সকলের প্রিয় এবং সকলের আদরের কমলদা, সেই সূত্রে আমারও কমলদা। কমল সেনের সাথে আমার পরিচয় খুব অল্প দিনেরই। আমি নিজে ব্যক্তিগতভাবে নাট্য অনুরাগী, নাটক দেখতে এবং পড়তে বেশ ভালোবাসি। সেই সূত্রেই আমার পরিচয় সন্দর্ভ নাট্যগোষ্ঠীর বর্তমান পরিচালক সৌম্য মজুমদারের সাথে। সৌম্যই একদিন আমাকে কমল সেনগুপ্তের বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে একথা সে কথার পরে তারা আমাকে সন্দর্ভ নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত হতে বলেন। আমি কৃতজ্ঞ চিত্তে ওনাদের এই প্রস্তাবে সম্মতি জানাই। সেই আমার কমল সেনগুপ্তের সাথে প্রথম আলাপেই তার আন্তরিক এবং অমায়িক ব্যবহার আমাকে মুগ্ধ করে। তারপর ধীরে ধীরে কমল সেনগুপ্তকে আমি আরও বেশি করে জানবার সুযোগ পাই। আদ্যন্ত নাটক পাগল এই মানুষটি, এটি অত্যন্ত সজ্জন, অমায়িক এবং ডাউন টু আর্থ ব্যক্তি। এই মানুষটিকে ভালো না বেশে বা শ্রদ্ধা না করে পারা যায় না। তাই তো উনি আমার সশ্রদ্ধ কমলদা। আমার অন্তরের অন্তঃস্থলে বহুদিনের পুষে রাখা একটি ইচ্ছার কথা আমি সন্দর্ভ নাট্যগোষ্ঠীর কাছে ব্যক্ত করি। একটি ধ্রুপদী নাটক করার কথা। অকল্পনীয়ভাবে সন্দর্ভ নাট্যগোষ্ঠীর সব সদস্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। আমাকে অভিভূত করে সৌম্য মজুমদার এবং কমল সেনগুপ্তের অদম্য উৎসাহ, এক দুঃসাহসী প্রচেষ্টা। তা সত্ত্বেও এনাদের সহযোগিতা আমাকে মুগ্ধ করে। শুরু হয়ে যায় আমাদের নাটকের মহড়া। সেই সময় আবার প্রত্যক্ষ করি এই কমল সেনগুপ্ত মহাশয়ের পেশাদারিত্ব। নাটকে কমলদা একটি বিশেষ চরিত্রে অভিনয় করছিলেন। মহড়ার দ্বিতীয় দিন থেকেই তার নাটকের সমস্ত পার্ট, তার নিজের সমস্ত পার্ট পুরোটা মুখস্থ হয়ে যায় এবং নিখুঁত তার উপস্থাপনা হয়।
আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। এই বয়োজ্যেষ্ঠ মানুষের এই ডেডিকেশন আর তার কমিটমেন্ট দেখে মুগ্ধ হই আমি। তারপরে কমলদার সাথে আমার বিভিন্ন সময় নাটক নিয়ে অনেক আলোচনা আলাপ হয়। ওনার অভিনীত অনেকগুলি নাটক আমি দেখি এবং প্রত্যেকবারই উনি আমাকে টেলিফোন করে আমার মতামত জানতে চান। তার জন্য আমি নিশ্চয়ই সম্মানিত বোধ করি। এহেন এক ব্যক্তিত্বকে করোনা নামক মারণ রোগ আমাদের সকলকে অসহায় করে হতাশ করে কেড়ে নিয়ে গেল। আমরা সকলে বাকরুদ্ধ। আমি জানি না আমার এই নাটকটি আমি আবার করে উঠতে পারবো কিনা, আর পারলেও কমলদার রিপ্লেসমেন্ট আমার মনের মতন করে আমি পাবো কিনা আমি জানি না। কিন্তু কমলদা, আপনি যেখানেই থাকুন, আমার স্মৃতির মণিকোঠায় আপনার কথা উজ্জ্বলভাবে থাকবে, সবসময় ভাস্বর হয়ে থাকবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যেখানেই থাকুন সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। বছর ঘুরে বছর, দেখতে দেখতে গড়িয়ে গেল ৪৩টা বছর। কত মানুষ এলো গেল জোয়ার ভাটার মতো, দলটা কিন্তু দাঁড়িয়ে আছে বটবৃক্ষের মতো। তারই ছায়ায় চলছে এখন থিয়েটারের পঠন, তারই ছায়ায় স্বপ্ন দেখায় তোমায় আমায় আজও। বছরের পর বছর কেমন করে পেরিয়ে এলো ৪৩টা বছর। मेरे सभी भाइयों और बहनों को चीमन भाई पेटल का नमस्कार। आज बड़ी खुशी का मौका है, जिसे कि आप सब जानते हैं कि हमारी सरकार पिछले 3 सालों से लगातार देश की तरक्की के लिए जी जान मेहनत कर रहा है। इस साल की होली मैंने बॉर्डर में लड़ते हुए जवानों को साथ बिताया स्काइप पे, और आज मुझे ये बताते हुए बेहद खुशी हो रहा है कि हम आखिरकार हनुमान जी और उनको साथियों के लिए एक अलग दफ्तर खोल दिया। मित्रों, हमारी सरकार का एक ही लक्ष्य है, वो है इस देश में राम राज्य की प्रतिष्ठा करना। और आप सब जानते ही हैं कि हनुमान जी श्री रामचंद्र का सबसे बड़े भक्त थे। इस दफ्तर का काम ही होगा कि वानर का सेवा करना तथा उनके पुनर्सुधार करना। ऐसे ही है, श्री राम जी की सेवा करेंगे। अगले साल वानर लोगों के लिए एक सेंचुरी खोलने का प्लान भी है। और उसके बगल में हम एक मंदिर भी बनाएंगे। मैं ज्यादा वक्त नहीं लूंगा आपसे। जय श्री राम। भारत माता की जय। भारत माता की जय। भारत
ব্যাপার হ্যাঁ কি বলো? দেখ, রোজ রোজ আমরা এই জায়গাটায় এসে বসি, বসি, এক লগে গল্প করি, আড্ডা দেই, চা খাই, খেলা লইয়া কত তর্ক বিতর্ক চলে। কিন্তু দেখ, কেউ আমরা পরস্পরকে তেমন ভাবে তো চিনি না, জানি না। কাকা, এক ছাদের তলায় স্বামী স্ত্রী বসবাস করে কি নিজেকে অপরের চিনতে পারে? বসুন্ধরাকেই বা তেমন করে চিনতে পারলাম। বসুন্ধরা কি? চল বসুন্ধরা আমার আশ্রয়, পাখির নিড়ে। তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল দান তবু তোমাদের লক্ষ্য করি। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতন তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। সেই রাতে আমার বুকে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে? তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন